দেখে নেব খেলার সময় শিরোনাম। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের উপহার পাচ্ছেন আফিদা, ঋতুপর্ণারা। নারী ফুটবল দলকে দেয়া হবে 50 লাখ টাকা অর্থ পুরস্কার, ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার। যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমি অবশ্যই চেষ্টা করব আমিও ভালো করার, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কাল ক্যান্ডিতে অঘোষিত ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কায় গেলেন টি-20 দলের 4 ক্রিকেটার। টি-20তে সফল হতে শারীরিক গঠন প্রতিবন্ধকতা নয়, টাইগার ব্যাটারদের দক্ষতায় মনোযোগ দেওয়ার পরামর্শ ইংলিশ কোচ রিচার্ড পাইবাসের। এবং হংকংয়ে CR7 লাইফ মিউজিয়াম উদ্বোধন, সাজানো রয়েছে রোনালদোর ক্যারিয়ারের সমস্ত অর্জন দিয়ে। ওপেনিংয়ে যাননি সতীর্থ দিয়েগো জোতার মৃত্যু শোকে কাতর পর্তুগিজ তারকা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ফুটবল। ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করলেও এখনও কোনো পুরস্কারের ঘোষণা করেনি বাফুফে। তবে বড় মিশনে মাঠে নামার আগে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন আফিদা তহুরারা। শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছাড়াও দ্রুত নারী লীগ আয়োজনের দাবি তাদের। সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বিশ্বকাপেও খেলা সম্ভব বলে মনে করেন অধিনায়ক আফিদা খন্দকার। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে উঠছে বাংলার জয়িতারা। দেশে ফিরে মধ্যরাতে সংবর্ধনায় সিক্ত হন ঋতুপর্ণা, আফিদারা। তবে ইতিহাস গড়া এই অর্জনের উপহার স্বরূপ কি পেল বাংলার বাঘিনীরা? দেশের ফুটবল ইতিহাসে সেরা অর্জনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এখনো কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়নি নারী ফুটবল দলের জন্য। বকেয়া আছে বেশ কিছু ফুটবলারের বেতনও। এত আনন্দের মধ্যেও জানিয়ে আক্ষেপ আছে তাদের। কিরণ ম্যাডামের সাথে কথা বলেছিলাম তো মায়ানমারের সাথে খেলার পরে, তো ম্যাডাম বলেছে যে ফেডারেশনে এসে উনি এই বিষয়গুলো দেখবে। আপনারা তো শুনছেন যে কি বলছে না বলছে, তাছাড়া তো আর এমনিতে কোনো কথা হয় না। এশিয়ান কাপে কোয়ালিফাই করে এবার বড় চ্যালেঞ্জ ফুটবলারদের সামনে। সেই মিশনে ভালো করতে নিজেদের সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে সোচ্চার নারী দল। শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের দাবি জানান ফুটবলাররা। প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন তারা। আর্থিক সচ্ছলতা আর নিজেদের স্কিল ডেভেলপমেন্টের নারী লীগ আয়োজনে বাফুফেকে তাগিদ দিলেন অধিনায়ক। স্যার তো বলছে যে আমাদেরকে কোনো দিতে কমতি রাখবে না। তো স্যারের কাছে যদি চাওয়ার হয় আমাদের ভালো ফ্যাসিলিটিস দরকার, যেমন মাঠের ফ্যাসিলিটিস, তারপর খাওয়া দাওয়া, তারপরে জিমের ইকুইপমেন্টস যেগুলো আছে, তো এইগুলাই আমাদের চাওয়া পাওয়া, এর বাইরে আর কিছু নেই। আমাদের লেভেল আপ করতে গেলে আমাদের ওই মানের টিমের সাথে খেলতে হবে বেশি বেশি। ফেডারেশনের কাছে এইটাই বলা থাকবে যেন লিগটা যেন নিয়মিত করতে পারে। আমাদের বেশি বেশি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে বড় বড় টিমের সাথে, যারা আমাদের যে র্যাঙ্কিংয়ে বেশি, ওদের সাথে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমাদের যে অভিজ্ঞতাটা বাড়াতে হবে। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে স্বপ্ন পূরণের পথে কাজে লেগেছে কোচের ওয়ার্ক এথিক্স, জানিয়ে খুশি ফুটবলাররা। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভালো পারফর্ম করে এবার ঋতুপর্ণার মতো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছেন নতুনরা। আমাদের প্রত্যেকটা প্লেয়ারে আপনি দেখছেন মাঠের মধ্যে কেউ জায়গা থেকে কেউ কোনো দিক দিয়ে কম না। তো যেহেতু আমরা ওই পর্যায়ে গেছি, আমরা ওইভাবেই নিজেদেরকে তৈরি করবো। যেহেতু আমরা এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, তো কাদের সাথে খেলা এগুলো বুঝতে হইব, বা আমাদেরও ওই রকম কঠোর পরিশ্রম করতে হইব। তো আমরা তো অবশ্যই আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো, যাতে আমাদের ডে বাই ডে আমাদের পারফরমেন্স আরও উপরে উঠে। আমরা সবাই টিম ওয়ার্ক করি, আমাদের টিমে যদি সবাই একসাথে কাজ করে, মন দিয়ে খেলে, তাহলে আমি মনে করি অবশ্যই পারবো। ঋতু আপু অবশ্যই অনেক ভালো খেলে, ওনার থেকে অনেক কিছু শেখার আছে। তো আমি চাইবো যে ওনার মতন করে খেলার আমি চেষ্টা করে যাব। এদিকে গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও দলের এমন জয়ে ভীষণ খুশি ব্রিটিশ কোচ পিটার বাটলার। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা যখন নীরব ভূমিকায়, তখন এগিয়ে এলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এশিয়ান কাপ নিশ্চিত করা নারী ফুটবল দলের জন্য 50 লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন তিনি। অথচ কাজটা করার কথা ছিল বাফুফের। প্রতিবেশী দেশ ভারতের ফুটবল ফেডারেশন একই সাফল্যে 50 লাখ মার্কিন ডলার আর্থিক পুরস্কার দিয়েছে তাদের নারী ফুটবলারদের। অথচ দেশের ফুটবলে সাফল্য উপহার দেয়া নারী দলের প্রতি উদাসীন ফেডারেশন। গেল বছর আগস্টে দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পর বাফুফে আর্থিক পুরস্কারের ঘোষণা দিলেও
সেই অর্থ এখনো হাতে পায়নি আফিদারা। বাংলাদেশ নারী ফুটবল দল দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এত বড় অর্জনের পর ঋতুপর্ণা আফিদাদের হৃদয় উজাড় করা ভালোবাসায় বরণ করে নেন সমর্থকরা। মধ্যরাতের বর্ণিল আয়োজনে সবই ছিল না শুধুই আর্থিক পুরস্কার। প্রথমবারের মতো হাতির ঝিলে এমন আয়োজন। ফুটবলারদের প্রত্যাশা ছিল হয়তো এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস গড়ার পর বাফুফের পক্ষ থেকেও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হবে। তবে শুধু পাশে থাকার ঘোষণা দিয়ে শেষ বাফুফের তোড়জোড়। বাফুফে দায়সারা সংবর্ধনায় দায়িত্ব শেষ করলেও এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংবর্ধনা অনুষ্ঠানের প্রায় 16 ঘন্টা পর ইতিহাস গড়া নারী দলকে 50 লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকালেই আক্ষেপে পড়তে হয় বাংলাদেশের নারী ফুটবলারদের। গত 23 জুন থাইল্যান্ডে বি গ্রুপ থেকে বাছাই পর্বের কঠিন পরীক্ষায় নামে ব্লু টাইগ্রেস। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে 13-0 গোলে বিধ্বস্ত করে তারা। এরপর পূর্ব তিমুরকে 4-0, ইরাককে 5-0 এবং গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে 2-1 গোলে হারায় ভারত। 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গে মূল পর্ব নিশ্চিত করে বাসফোরে হালদার প্রসাদরা। 2003 সালে প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিয়েছিল ভারত, তবে সেবার কোনো বাছাই পর্ব ছিল না। 2022 সালে আয়োজক হিসেবে অংশগ্রহণের সুযোগ মিললেও করোনা মহামারীর কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি ব্লু টাইগ্রেসদের। বাছাইয়ের বাধা পেরিয়ে প্রথম মূল পর্বের টিকিট নিশ্চিত করায় নারী দলকে রাজস্বিক সংবর্ধনা দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সে সঙ্গে 50,000 মার্কিন ডলার আর্থিক পুরস্কার দেওয়া হয় ফুটবলারদের। অথচ একই রকম সাফল্যের পর বাংলার নারী ফুটবলারদের ভাগ্যে জোটে শুধুই গদবাঁধা সংবর্ধনা আর আশ্বাস। আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েই বা লাভ কি? শেষ পর্যন্ত তাও আলোর মুখ দেখে না। গত বছর ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর আফিদা ঋতুপর্ণাদের 1.5 কোটি টাকা পুরস্কারের ঘোষণা করেছিল ফেডারেশন। 9 মাসেও তা হাতে পায়নি ফুটবলাররা। মেলে না নিয়মিত বেতন ভাতাও। তাই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর আর্থিক পুরস্কার ঘোষণা করা হলেও তা আদৌ পেত কিনা নারীরা তা নিয়েও খোদ সন্দেহ রয়েছে ফুটবলারদের মাঝে। কাজী সালাউদ্দিনের দীর্ঘ 16 বছরের শাসন শেষে গত 26 অক্টোবর শুরু হয়েছে ফুটবল ফেডারেশনের তাবিদ আউয়াল অধ্যায়। তবে ভাগ্যের পরিবর্তন হয়নি জয়িতাদের। পারভিন আক্তার, সময় সংবাদ। ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্যে দেশের 18 কোটি মানুষকে আনন্দে ভাসালেও আনন্দ নেই ঋতুপর্ণার পরিবারে। তার মা ভুজপতি চাকমা 1.5 বছর ধরে ভুগছেন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে। এখন পর্যন্ত মায়ের চিকিৎসা ব্যয় একাই বহন করে যাচ্ছেন ঋতু। এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় জেলা প্রশাসন। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। ষড় ঋতুর দেশে ঋতু বদলায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। ফুটবলের ঋতুকেও বদলাতে হয় সেভাবেই। মাঠে তিনি লড়েন 18 কোটি মানুষের মুখে হাসি ফোটাতে। সেই ঋতুই পরিবারে ফিরে লড়াই করেন অসুস্থ ক্যান্সার আক্রান্ত মাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। ফুটবল মাঠে ঋতুপর্ণার লড়াইয়ের গল্পটা সবারই জানা, কিন্তু পরিবারেও যে তিনি নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছেন 1.5 বছর ধরে, সে খবর থেকে গেছে আড়ালেই। 2024-এ তার মার শরীরে ক্যান্সারের জীবাণু শনাক্ত হয়। এরপর থেকে একার উপার্জন দিয়ে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন মরণঘাতী এই অসুখকে হার মানাতে। আমার শরীর ভালো নয়, কেমা মাসে 3টা রুচি নাই, ঘুম যেনবারং হাইনাবারং বমিয়ে যায়, রোগ কানিয়ে কি জরমে ইয়ে আয়ল জানি না। ডাক্তার তুম পরীক্ষা করেছিল, ভালো লাগছে। ইয়ে বিশ্বকাপ খেলি হারে বারা এন 80 পাক করে এলাকা বাজে তুমি সারা বাংলাদেশে তুমি 80 পাক ঘুরি দাম। আমি ভুজপতি চাকমা শুধু জানেন তিনি কঠিন রোগে আক্রান্ত, কিন্তু সেটা কি তা জানানো হয়নি তাকে। মনোবলে যাতে চিড় না ধরে, এজন্যই পরিবারের সদস্যদের এমন সিদ্ধান্ত। তবে চিকিৎসা ব্যয় নিয়ে অনিশ্চয়তা ঠিকই রয়ে গেছে তাদের। 24 জুলাই একটা কেমোর ডেট আছে, ওই টাকাটা এখন কিভাবে ম্যানেজ করব ওইটা চিন্তায় আছে। এ পর্যন্ত আমাদের 3.5 থেকে 4 লাখের কাছাকাছি মানে চিকিৎসার জন্য খরচা হয়েছে। এখন তো কেমো আরও দেওয়া লাগবে। ঋতুর যে ইনকাম ওটা নিয়ে আমাদের সংসার বা মায়ের চিকিৎসা চলতেছে।
স্তন ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণার মাকে এখন পর্যন্ত দেয়া হয়েছে 3টি কেমো। 8টি সাইকেলের মধ্যে এখনও বাকি রয়ে গেছে 5টি। এরপর অস্ত্রোপচার। ব্যয়বহুল এই চিকিৎসার পুরো খরচ একা ঋতুপর্ণার পক্ষে বহন করা অসম্ভব, যদিও তার পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ওনার সাথে আমরাই যোগাযোগ করব, আমরা যোগাযোগ করে ওনার কাছ থেকে চেষ্টা করব একটা আবেদন নিয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুততার সাথে সরকারি সহায়তা সেবা সেটা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন তার সাথে যোগাযোগ করেই উদ্যোগ গ্রহণ করবে। সদা হাস্যোজ্জ্বল ঋতু সবার আড়ালে বয়ে চলেন পাহাড় সমবেদনা। 2025 সালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ঋতুপর্ণার বাবা বরজ বাসি চাকমা, আর একমাত্র ভাই পার্বণ চাকমাকে হারান 2022 সালে। সময় সংবাদ, রাঙ্গামাটি। সেপ্টেম্বর উইন্ডোতে প্রতিপক্ষ হিসেবে নেপালকেই পেল বাংলাদেশ। 6 এবং 9 সেপ্টেম্বর দশরথ রঙ্গশালায় দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবেন হামজা জামালরা। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল সাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেপ্টেম্বর উইন্ডো কাজে লাগাতে বেশ লম্বা সময় ধরেই কাজ করছিল বাফুফে। তাদের পছন্দের তালিকায় ছিল আফগানিস্তান, চাইনিজ তাইপে এবং মালয়েশিয়ার মতো দল। তবে তাদের কারো কাছ থেকে সাড়া না পাওয়ায় নেপালকেই বেছে নিতে হলো বাংলাদেশকে। হামসাদের বিপক্ষে খেলতে অনেক আগেই প্রস্তাব দিয়ে রেখেছিল নেপাল ফুটবল। এছাড়াও বাফুফের চেষ্টায় ছিল শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টে অংশ নেওয়া, তবে শ্রীলঙ্কা প্রতিপক্ষ ম্যানেজ করতে না পারায় সেই সম্ভাবনাও নষ্ট হয়। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের 2টো ম্যাচ খেলার কথা বাংলাদেশের। এবারে ক্রিকেট। ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোতে ম্যাচ জিতলেও লম্বা ইনিংস খেলার পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ক্যান্ডিতে ভালো ক্রিকেট খেলে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ দল, জানিয়েছেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। বৃষ্টির শঙ্কা থাকায় ডিএলএস নিয়েও রয়েছে ভাবনা। অন্যদিকে স্বাগতিক সুবিধা কাজে লাগিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় লঙ্কানরাও। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় 3টায়। ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ প্রিভিউ। ক্যান্ডিতে এসে স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে বাংলাদেশ, কারণ গল আর কলম্বোর অসহ্য গরমে হাঁসফাঁস লেগেছিল টাইগারদের। তবে পাল্লেকেলের নাতিশীতোষ্ণ আবহাওয়া কিছুটা হলেও ঘরের আবহ দিবে, আর কলম্বো থেকে নিয়ে আসা জয়ের টাটকা স্মৃতি হাওয়া দিয়েছে আত্মবিশ্বাসের পালে। শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে খুব বেশি সময় পায়নি বাংলাদেশ। আগের ম্যাচগুলোর মতোই সিরিজ নির্ধারণী ওয়ানডে দিবারাত্রির হওয়ায় যথারীতি ফ্লাড লাইটের আলোয় অনুশীলনে টাইগাররা। তবে 2 বছর আগে এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা সঙ্গী মিরাজ ছাড়াও স্কোয়াডের 6 ক্রিকেটারের। ওই ম্যাচে অবশ্য হেরেছিল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার মিছিলে একাই লড়াই করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় উরুতে চোট পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে ইনজুরি গুরুতর না হওয়ায় শেষ ম্যাচে তিনি খেলছেন তা প্রায় নিশ্চিত। বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা প্রবল তাসকিন আহমেদের। সেক্ষেত্রে ছিটকে যাবেন হাসান মাহমুদ। একাদশে পরিবর্তন আসতে পারে ওই একটাই। আমরা তো খেলার মধ্যে আছি, সো আমাদের অলমোস্ট আমরা রেডি জাস্ট আমাদের বেস্টটা দেওয়ার জন্য। আর শান্ত ভাইটা এখন পর্যন্ত ভালো আছে। লাস্ট ম্যাচে যেভাবে মিরাজ ভাই, পাটোয়ারি এন্ড তানবীর অনেক ভালো বোলিং করছে, সো এটা অবশ্যই আমাদের জন্য ভালো। ক্যান্ডিতে শেষ ম্যাচটা হারলেও মুখোমুখিতে পিছিয়ে নেই বাংলাদেশ। 2013 সালে প্রথমবারের মতো লঙ্কানদের নিজেদের মাঠে হারানোর সাক্ষী এই পাল্লেকেলে। এখানে টসই অনেকটা নির্ধারণ করে দিবে ম্যাচের ভাগ্য, কারণ শেষ 10 ম্যাচে টার্গেট তাড়া করে জয় এসেছে 9টিতে। ফ্ল্যাট উইকেট, আছে রান বন্যার আভাসও। ম্যাচ জিতলেও ওপেনিং জুটির ব্যর্থতা, মিডল অর্ডারের ক্রাইসিস, পার্টনারশিপ আর ব্যাটারদের ইনিংস বড় করতে না পারা, মোমেন্টাম হারানোর মতো ভুল দেখা গেছে দ্বিতীয় ওয়ানডেতেও। যা কাটানোর প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছিলেন অধিনায়ক মিরাজ, এবার করে দেখানোর পালা। আমার মধ্যে আউট হয়ে যাওয়ার পর অনেক গিল্টি ফিল হচ্ছিল, হয়তো বা সেট হয়ে গেছি, উইকেট সুন্দর ছিল, এটা 100 মারা যেত। সো আউট হওয়ার পরে খারাপ লাগছিল। ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড, সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে। প্রথমবার লঙ্কা দুর্গে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের, যে অভিযানে ইংল্যান্ড থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। ক্যান্ডির একমাত্র অনুশীলন সেশনটা মিস করলেও ডাগ আউটে দেখা যাবে তাকে। পাল্লেকেলে বরাবরই বৃষ্টিপ্রবণ ভেন্যু। এখানে হরহামেশাই বৃষ্টির বাগড়ায় বন্ধ হয় ম্যাচ, আর
সবশেষ যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এই ভেন্যুতে সেটি বৃষ্টির কারণে কোনো ফলাফলের মুখই দেখেনি। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে সব কিছু মাথায় রেখে। ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। পাহাড় আর সবুজে ঘেরা ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যে মাঠে লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। এই মাঠে নাজমুল হোসেন শান্ত টেস্টে খেলেছিলেন 163 রানের ইনিংস। আছে লঙ্কান ওপেনার পাথম নিশাঙ্কার ডাবল সেঞ্চুরিও। এখানেই ফয়সালা হবে ওয়ানডে সিরিজের। আছে একটা টি-20ও। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রেকর্ড, পরিসংখ্যান আর বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। একপাশে পাহাড়, অন্য পাশে ক্যান্ডি লেক। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আপনাকে অভ্যর্থনা জানাবে নৈসর্গিক সৌন্দর্য ধারণ করে। ক্যান্ডি নগরীর ক্রীড়া মন্দির যাকে বলা হয়। এখানে ম্যাচ মানে ক্যান্ডি উৎসবের নগরী। শ্রীলঙ্কার অন্যান্য ভেন্যুগুলো বেশ পুরনো, পাল্লেকেলে অবশ্য ততটা নয়। 2009 সালে উদ্বোধন হয় এই স্টেডিয়ামের, যার 12 মাসের মধ্যেই আইসিসির কাছ থেকে টেস্ট স্ট্যাটাস পায় ভেন্যুটি। দর্শক ধারণ ক্ষমতা 35,000, আছে গ্রিন গ্যালারিও। এই মাঠের সঙ্গে টাইগারদের আছে পুরনো স্মৃতি। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফিরা তখন আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটাই প্রতিষ্ঠিত, যদিও সাঙ্গাকারা, দিলশান, মালিঙ্গাদের মতো নয়। 2013 সালে এই মাঠে সাঙ্গাকারাদের শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় বাংলাদেশ। মুশফিকের নেতৃত্বে লঙ্কা ভূমিতে জয়ের আক্ষেপ ঘোচায় টাইগাররা। সে ম্যাচে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক নিয়েছিলেন 5 উইকেট। মুশফিকের পর লঙ্কা যেন পছন্দের ভেন্যু নাজমুল হোসেন শান্তর। চলমান সফরেই গল টেস্টের 2 ইনিংসে 2 সেঞ্চুরি হাঁকিয়ে করেছেন রেকর্ড। পাল্লেকেলেতেও আছে লম্বা ইনিংস খেলার অভিজ্ঞতা। 2021 সালে এই মাঠে খেলেছেন 163 রানের দুর্দান্ত ইনিংস। যদিও ব্যাটিং ব্যর্থতার কারণে সিরিজ হারতে হয়েছিল সেবার। সব মিলিয়ে এ মাঠে বাংলাদেশের 5 ম্যাচে 1 জয়, 1 ড্র আর 3 পরাজয়। এখানে অস্ট্রেলিয়া গড়েছিল টি-20 ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর 263। যদিও 2023 সালে সেই রেকর্ড ভাঙে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজে তারা করে 266 রান। পাল্লেকেলেতে লঙ্কান সেন্সেশন পাথম নিশাঙ্কা শ্রীলঙ্কার হয়ে প্রথম ডাবল শতক করে অপরাজিত থাকেন 210 রানে। আর লাসিথ মালিঙ্গার 4 বলে 4 উইকেট, শততম টি-20 উইকেট শিকার। সবই এখানে। এই ভেন্যুতে বাংলাদেশের যেমন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়ের স্মৃতি রয়েছে, একইভাবে রয়েছে ব্যাটিং ব্যর্থতার রুগ্ন দশাও। তবে সব দুঃস্মৃতি ভুলে এখান থেকে নতুন দিনের সূচনা হোক সিরিজ জয় দিয়ে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ক্যান্ডি, শ্রীলঙ্কা। এদিকে টি-20 সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেলেন 4 ক্রিকেটার, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম, শেখ মেহেদী এবং শরীফুল ইসলাম। দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পাওয়ায় সুযোগ কাজে লাগাতে মুখিয়ে রয়েছেন সাইফুদ্দিন। চট্টগ্রামে ক্যাম্পের পারফরম্যান্স নির্বাচকদের সন্তুষ্ট করেছে বলেই মনে করছেন এই অলরাউন্ডার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ভালো করার প্রত্যাশা সাইফুদ্দিনের। মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য এ যেন নতুন শুরু। দীর্ঘদিন ছিলেন জাতীয় দলের বাইরে, অবশেষে সুযোগ এসেছে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে 13 মাস পর টাইগার জার্সি গায়ে জড়ানোর সুযোগ এই অলরাউন্ডারের। টি-20 সিরিজ খেলতে শ্রীলঙ্কার পথে বাংলাদেশের 4 ক্রিকেটার। সাইফুদ্দিনের সঙ্গী নাসুম আহমেদ ও শেখ মেহেদী। শেষ দিকে এসে তাড়াহুড়ো করে লঙ্কার বিমান ধরেছেন শরীফুল ইসলাম। দ্বীপরাষ্ট্রে সুযোগটা কাজে লাগাতে চান সাইফুদ্দিন। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আসলে সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। সাইফুদ্দিনের স্কোয়াডে রাখার বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি নির্বাচক প্যানেল। তবে এই অলরাউন্ডার মনে করেন চট্টগ্রামে ক্যাম্পে নিজের পারফরমেন্সে নির্বাচকদের সন্তুষ্ট করতে পেরেছেন তিনি। চট্টগ্রামে 2টা প্রস্তুতি ম্যাচে নিজের খেলাটা দেওয়ার কতটা পেরেছে জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, যার কারণে সুযোগটা পাওয়া। এদিকে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সমানভাবে অবদান রাখছেন পেসাররা। দলে অলরাউন্ডারের সংখ্যা বাড়লে দল লাভবান হবে বলে মনে করেন সাইফুদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে একাদশের সুযোগ পেলে ব্যাটিংয়ে ভালো করার প্রত্যাশা এই অলরাউন্ডারের। গত ম্যাচ দেখেন, অবশ্য তার ছোট্ট একটা কেমিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে। আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, 2-3টা পেস বলে অলরাউন্ডার খেলে, তো যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমি অবশ্যই চেষ্টা করবো আমিও ভালো করার, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। 10 জুন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-20 খেলতে মাঠে নামবে বাংলাদেশ।
রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। মারকাটারি টি-20-র যুগে সফল হতে শারীরিক গঠন কোনো প্রতিবন্ধকতা নয়, বরং দক্ষতায় গুরুত্ব দিলে 20 ওভারের ক্রিকেটেও সম্ভব রাজত্ব করা। এমনটাই মত বিশ্বখ্যাত কোচ রিচার্ড পাইবাসের। শক্তির লড়াইয়ের চেয়ে ক্রিকেটটা যার কাছে বেশি মানসিকতার। আধুনিক ক্রিকেটে অভিযোজনের উপায় আর নিজের কোচিং ফিলসফি নিয়ে সময় সংবাদে জানিয়েছেন পাইবাস। ডক্টর রিচার্ড পাইবাস বিশ্বের একমাত্র কোচ যার আছে পিএইচডি ডিগ্রি। এছাড়াও লিখেছেন বই, সুযোগ ছিল শিক্ষকতারও। To teach, so I was teaching film and media studies, but I didn't really go and teach. I went to coach cricket instead. যাদের কাছে মনে হয় ক্রিকেটটা কেবলই শক্তির খেলা, রিচার্ড তাদের দলের নয়। তাই তো টি-20-তে বাংলাদেশের ব্যর্থতায় কাঠগড়ায় তুললেন স্কিলের অভাবকে। 61 বছরের কোচ অবশ্য এই ঘাটতি মিটিয়েই পরিচিতি পেয়েছেন। উদাহরণ হিসেবে টানা যেতে পারে মোহাম্মদ রিজওয়ানকে। 2020 পর্যন্ত যে পাকিস্তানি ব্যাটারকে বিবেচনাই করা হতো না টি-20-তে, এমনকি পিএসএলেও জায়গা হতো না একাদশে, তিনিই কিনা 2021-এ গিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড। এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ রানের মালিক রিজওয়ান। 5.5 ফুট উচ্চতা নিয়েও যে মারকাটারি টি-20-তে রাজত্ব করা যায়, তার মাস্টার মাইন্ড রিচার্ড পাইবাস। যখন আপনি বিশ্বসেরা টি-20 খেলোয়াড়দের দিকে তাকাবেন, বুঝতে পারবেন এটা দক্ষতার খেলা, গঠন গুরুত্বপূর্ণ না। মোহাম্মদ রিজওয়ান ছোটখাটো গড়নের হয়েও বিশ্ব রেকর্ড গড়েছেন। সম্ভবত বাবর এই তালিকায় 2-এ। ও নিজেও খুব দীর্ঘকায় নয়। বিরাট কোহলিও আছেন। তারা খুব পাওয়ার ক্রিকেট খেলে না। 6 ফিট 4 ইঞ্চির উচ্চতা না থাকলেও তারা অনায়াসে বড় 6 মারতে পারে। ক্রিকেট বদলাচ্ছে, আপনাকে বুদ্ধিমত্তা খাটাতে হবে। স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ। পাইবাসের কাছে ক্রিকেট দল একটা ইঞ্জিন গাড়ির মতো। প্রতিটা স্পটে সামর্থ্য অনুযায়ী সঠিক ক্রিকেটারকে রাখতে হবে। সামর্থ্যের অভাব হলে কাজ করতে হবে। পুরুষ, নারী আর বয়স ভিত্তিকে একই বছরে ক্যারিবীয়দের 3 বিশ্বকাপ জেতানো রিচার্ড এই ফর্মুলাতেই পেয়েছেন সাফল্য। দক্ষিণ আফ্রিকার ডোমেস্টিকেও তিনি সর্বকালের সেরা। প্রোগ্রামটা সহজ। প্রথমে স্কিল ডেভেলপমেন্ট, এরপর চাপের মধ্যে সেই স্কিলের প্রয়োগ পরীক্ষা করা হবে। এটা হুট করে করা যাবে না। ওয়েস্ট ইন্ডিজেও এই প্রোগ্রামের ফলাফল পেতে বছর 2 অপেক্ষা করতে হয়েছে। তবে এই প্রক্রিয়া পরীক্ষিত। প্রতিনিয়ত নিত্য নতুন ফরম্যাটের কারণে উঠতি ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিকে মানিয়ে নেওয়াটা কঠিন হচ্ছে দিনকে দিন। রিচার্ডের মতে পার্থক্যটা সহজ করতে বাড়তি দায়িত্ব নিতে হবে বর্তমান কোচদের। যখন আপনি ক্রিকেটার তৈরি করবেন, তখন তাদের স্কিলের দিকেও গুরুত্ব দিতে হবে। এই ক্রিকেটারদেরই দেখুন না, তারা লঙ্গার ভার্সনে খেলতে পারবে, আবার শর্ট ভার্সনেও এক্সেপশনাল। তরুণ ক্রিকেটারদের কাছে এটা খুব বিভ্রান্তকর হতে পারে। টি-20-তে ব্যাটিং এর চেয়ে হিটিং বেশি গুরুত্বপূর্ণ। এই অভ্যাস লঙ্গার ভার্সনের জন্য ক্ষতিকারক হতে পারে। এই ধরনের দক্ষতা ক্রিকেটারদের সাহায্য করবে। 3 মাসের চুক্তিতে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের সঙ্গে কাজ করবেন দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত এই ইংলিশম্যান। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। রংপুর রাইডার্সের স্কোয়াড থেকেও উপেক্ষিত আবু হায়দার রনি। শেষ মুহূর্তে তাকে ছাড়া গ্লোবাল সুপার লিগ খেলতে যাওয়ায় কিছুটা হতাশ এই অলরাউন্ডার। এদিকে ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করেও জাতীয় দল কিংবা বাংলাদেশ এ দলে খেলার সুযোগ না পাওয়ার আক্ষেপে পড়ছেন রনি। নিজেকে আরও শক্তিশালী করে জাতীয় দলে ফেরার প্রত্যাশা তার। জাতীয় দলের জন্য যেদিন থেকে স্বপ্ন দেখা বন্ধ করে দিব, হয়তো ক্রিকেটটা ওইভাবে এনজয় করবো না বা খেলবো না। শুধু টাকার জন্য তো ক্রিকেট খেলাটা ওইভাবে কেউ খেলে না। কতটা অভাগা হলে একজন ক্রিকেটার তার প্রিয় ব্যাট বল উঠিয়ে রাখার কথা বলতে পারে, যার ধ্যান জ্ঞান পুরোটা ক্রিকেট জুড়ে, সে আবু হায়দার রনি এখন অনিশ্চয়তার সাগরে। গত এনসিএল টি-20-তে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। এরপরও জাতীয় দল কিংবা বাংলাদেশ এ দলে অবহেলিত রনি। এ দলের সবশেষ ক্যাম্পেও রাখা হয়নি তাকে। সবশেষ রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলার স্বপ্ন দেখলেও শেষ মুহূর্তে এসে তাকে ছাড়াই গায়ানার উদ্দেশ্যে রওনা দেয় ফ্র্যাঞ্চাইজিটি, যা হতাশা বাড়িয়েছে রনির। লাস্ট মোমেন্টে ওনারা স্কোয়াড চেঞ্জ করেছে, তো
অবশ্যই খেলতে পারলে অবশ্যই ভালো লাগতো, যেহেতু যেতে পারছি না খারাপ তো লাগবেই স্বাভাবিক, যেহেতু এখন আমাদের কোনো ডোমেস্টিক খেলা নেই। তো আমার জন্য একটা অপরচুনিটিস ছিল, ওইখানে যদি আমি ভালো করতে পারতাম তাহলে আমার জন্য হয়তো নতুন নতুন অপরচুনিটিসগুলো আসতো। যেহেতু যেতে পারি নাই, একটু খারাপ লেগেছে। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন রনি, তারপরও কপাল খুলছে না এই অলরাউন্ডারের। প্রায় 7 বছর জাতীয় দলের বাইরে তিনি। এনসিএল এ টুর্নামেন্ট সেরা হলেও নির্বাচকদের নজর কাটতে না পারার ক্ষত বয়ে বেড়াচ্ছেন রনি। তবে থেমে থাকেননি, নিজেকে পরিপূর্ণ করতে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন বাঁহাতি পেসার। আমার প্রথম প্রায়োরিটি বোলিংয়ের পাশাপাশি যেহেতু ব্যাটিংটা আগের থেকেই ভালো পারতাম, এখন আরও কাজ করতেছি। তো ইমপ্রুভমেন্টের তো শেষ নাই, আমি যেটা বললাম যে ইমপ্রুভমেন্ট হয়তো আরও বেশি করতে হবে আমার সামনের জায়গাগুলোয় ক্লিক করার জন্য। তো ব্যাটিং নিয়েও কাজ করতেছি, স্পেশালি আমি যে রোলে ব্যাটিং করি বা যে সময়টায় আমার ব্যাটিং করা লাগে ওই রকম সিচুয়েশন যেরকম আসে ওইভাবেই চেষ্টা করতেছি নিজেকে গ্রো আপ করার। জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনও উজ্জীবিত রেখেছে তরুণ এই ক্রিকেটারকে। ঘরোয়া লিগের সব আসরে নিজেকে প্রমাণ করে লাল সবুজ জার্সি গায়ে জড়াতে চান রনি। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমরা ক্রিকেটটা কিন্তু খেলি আসলে জাতীয় দলে যাতে কামব্যাক করতে পারি বা জাতীয় দলে যাতে খেলতে পারি, এই জন্যই। যারা আমরা স্বপ্ন দেখছি যে আবার ন্যাশনাল টিমে কামব্যাক করবো, তো আমাদেরও আরও ভালো খেলতে হবে। যেরকম খেলতেছে এটা হয়তো ওই জায়গাটায় ঢোকার জন্য হয়তো ফুলফিল করতেছে না, বা যে ক্রাইটেরিয়া ওইটা মনে হয় ফুলফিল করতেছে না। তো আরও ভালো খেলতে হবে, কারণ ভালো খেলার তো শেষ নাই। আমি যদি আরও ভালো খেলি, আরও বেটার পারফর্ম করি, সবগুলা ডোমেস্টিক টুর্নামেন্টে যদি টপ উপরের দিকে থাকি, তাহলে তো হয়তো ওনারা আমাকে নিয়ে পজিটিভ চিন্তা করবে, তখন হয়তো আমার চান্স আসবে। সবশেষ 2018 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 ফরম্যাটে লাল সবুজ জার্সিতে মাঠে নেমেছিলেন আবু হায়দার রনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট বিশ্বকে হতবাক করে ব্রায়ান লারার 400 রানের রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া করলেন উইয়ান মোল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে 367 রানে অপরাজিত থেকেও ইনিংস ঘোষণা করে দেন সাউথ আফ্রিকান ব্যাটার। বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, কিংবদন্তি লারাকে সম্মান জানাতেই এমনটা করেছেন তিনি। অমরত্বের সুধা পানের সুযোগ ছিল, কিন্তু মনে হলো পাত্রটা হাত থেকে ইচ্ছে করে ফেলে দিলেন। ক্রিকেট বিশ্বে হায় হায় রব, এ কি করলেন উইয়ান মোল্ডার? কিংবদন্তি ব্রায়ান লারার 400 রানের ঐতিহাসিক রেকর্ড ভাঙার এত কাছে গিয়ে কেন এমন সিদ্ধান্ত? বুলাওয়ে টেস্টে চলছিল মাত্র দ্বিতীয় দিনের খেলা। 367 রানে অপরাজিত থাকা অবস্থায় কেন ইনিংস ঘোষণা করলেন এই টেস্টে সাউথ আফ্রিকার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা মোল্ডার? উত্তর খুঁজে পাচ্ছে না কেউ। ম্যাচের চিত্র যা ছিল, ক্রিজে থাকলে জিম্বাবুয়ের নির্বিষ বোলিংয়ের বিপক্ষে 400-এর মাইলস্টোন স্পর্শ করতে আর বেশি সময় তো লাগার কথা না। অনেকেই ভাবছিলেন হয়তো 334 বল খেলে ক্লান্ত হয়ে পড়েছেন, নইলে চোটের কারণে খেলা চালিয়ে যেতে পারেননি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বোলিংয়েও নামেন মোল্ডার। সাবলীলভাবেই চালিয়ে যান বোলিং ফিল্ডিং। তাহলে এমন বিস্ময়কর সিদ্ধান্ত কেন? এই মুহূর্তে কি আফসোসে পড়ছেন প্রোটিয়া অলরাউন্ডার? মাত্র 33 রান দূরে ছিলেন, মাত্র 33। আমার মনে হয়েছিল বোলিংয়ে নামার জন্য যথেষ্ট রান স্কোরবোর্ডে জমা হয়েছে। আর ব্রায়ান লারা কিংবদন্তি, ইংল্যান্ডের বিপক্ষে তিনি 400 রান করেছিলেন। রেকর্ডটা তার মতো একজন ক্রিকেটারের নামের পাশেই বেশি মানায়। আবারও এমন সুযোগ এলে হয়তো একই কাজ করব। কোচ শুক্রি কনরাডের সঙ্গে কথা হয়েছিল, তিনিও আমাকে একই কথা বলেছিলেন। মোল্ডারের এই কাণ্ড দেখে মাথায় হাত সাউথ আফ্রিকার বর্তমান ও সাবেক ক্রিকেটারদের। ডেল স্টেইন, তাবরেজ, শামসিরা তো মানতেই পারছেন না। তাদের বিশ্বাস খুব সহজেই 400 রান করতে পারতেন মোল্ডার। এখন আর হা হুতাশ করে লাভ নেই। সেসব একপাশে রাখলে প্রশংসার দাবিদার মোল্ডার। 49টা বাউন্ডারি আর 4টা ওভার বাউন্ডারিতে সাজানো ইনিংস, স্ট্রাইক রেট প্রায় 110। এই ইনিংসে কিংবদন্তিদের তালিকায় লিখিয়েছেন নাম। হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল ইনিংসের হিসেবে মোল্ডারেরটা পঞ্চম। আগে রয়েছেন ম্যাথিউ হেইডেন, মাহেলা জয়াবর্ধনেরা। সর্বোচ্চ 400 সহ শীর্ষ 5-এ ব্রায়ান লারারই রয়েছে 2 ইনিংস। টেস্ট ইতিহাসের 29তম আর হাশিম আমলার পর দ্বিতীয় প্রোটিয়া ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন। আমলার 311 রান টপকে এলিট ফরম্যাটে নিজ দেশের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন। 278 বলে করা বীরেন্দর সেহবাগেরটা টেস্ট হিস্ট্রির ফাস্টেস্ট ট্রিপল সেঞ্চুরি। 297 বলে 300 করে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরিয়ান উইয়ান মোল্ডার। টেস্ট অধিনায়কত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো প্রথম ব্যাটসম্যানও এখন মোল্ডার। মাকসুম আলম খান, সময় সংবাদ। হংকংয়ে উদ্বোধন করা হলো ক্রিস্টিয়ানো রোনালদোর CR7 লাইফ মিউজিয়াম।
রোনালদোর ক্যারিয়ারের সব অর্জন দিয়ে সাজানো হয়েছে 12,000 স্কোয়ার ফুটের এই জাদুঘর। উদ্বোধনে থাকার কথা ছিল রোনালদোরও, তবে সতীর্থ দিয়েগো জতার মৃত্যুতে শেষ পর্যন্ত যেতে পারেননি পর্তুগিজ তারকা। যা নিয়ে খারাপ লাগা থাকলেও এমন মিউজিয়ামকে প্রশংসায় ভাসিয়েছেন দর্শনার্থীরা। 4 গোল্ডেন বুট, 5 ব্যালন ডিওর, সর্বোচ্চ 938 গোল, একের পর এক রেকর্ড। নামটা ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো ফুটবল বিশ্বজুড়েই তার ভক্তে ছড়াছড়ি। সেই ফুটবল মহাতারকার জীবন নিয়ে হংকংয়ে গড়ে উঠেছে CR7 লাইফ মিউজিয়াম। হংকংয়ের প্রাণকেন্দ্র কলোনের এক শপিং মলে তৈরি করা হয়েছে এই মিউজিয়াম। এদিন হয় এর উদ্বোধন। ক্লাব কিংবা জাতীয় দল, রোনালদোর প্রতিটা সাফল্য ফুটিয়ে তোলা হয়েছে এই মিউজিয়ামে। আছে তার প্রতিটা ক্লাবের জার্সিও। শুধু মাঠ নয়, পর্তুগিজ তারকার মাঠের বাইরের ও পারিবারিক জীবনের অনেক মুহূর্তের ছবি স্থান পেয়েছে এই জাদুঘরে। তার সেরা গোলের ভিডিও আলাদা আকর্ষণ ভক্তদের কাছে। এশিয়ার মধ্যে প্রথমবারের মতো গড়ে তোলা এমন মিউজিয়ামের উদ্বোধনে থাকার কথা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোরও। ফুটবল আইকনকে কাছ থেকে এক নজর দেখার জন্য ভ্রমণ ক্লান্তি কিংবা অর্থের কথা ভুলে দূর দূরান্ত থেকে টিকিট সংগ্রহ করেন ভক্তরা। কিন্তু সতীর্থ জতার হঠাৎ মৃত্যুতে বদলে যায় প্রেক্ষাপট। যা নিয়ে খারাপ লাগা থাকলেও উদ্বোধনে ঠিকই হাজির হন শত শত ভক্ত। অনেকেরই অনুপ্রেরণার নাম রোনালদো। আমি সবসময় তাকে শ্রদ্ধা করি, সে আমার অনুপ্রেরণা। দেখা পেলে ভালোই লাগতো। সে সবসময় নিজের মতো থাকতে পছন্দ করেন, কোনো গুজব সমালোচনার কথা ভাবেন না। আমিও তার মতোই হতে চাই। আমি শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করার জন্য $320 দিয়ে টিকিট কিনেছি। তবে তার পর্তুগিজ জাতীয় দলের সতীর্থ দিয়েগো জতা মারা গেছেন, তাই এ সময় তার এই উদ্বোধনে আসা কঠিন। তবে মানসিক অবস্থা ভালো না থাকায় রোনালদো আসতে না পারলেও তার প্রতিনিধিরা এসেছেন এই মিউজিয়ামের উদ্বোধনে। জানান জাদুঘর নিয়ে তাদের প্রতিক্রিয়া। আমরা বিশ্বাস করি হংকং সিটি একটি প্রতিষ্ঠিত শহর, আর রোনালদোর কথা যদি বলি, সে বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড। এখানকার ব্র্যান্ড ভ্যালু অনেক। এশিয়ায় রোনালদোর অনেক ভক্ত, তাই মিউজিয়ামের জন্য এটা ভালো জায়গা। 12,000 স্কোয়ার ফিট জুড়ে তৈরি করা হয়েছে এই জাদুঘর, যা সবার সঙ্গে মন জয় করেছে রোনালদোরও। খুব শিগগিরই হংকং এর ভক্তদের সঙ্গে রোনালদো দেখা করতে যাবেন বলে জানান তার প্রতিনিধিরা। তামিম হোসেন, সময় সংবাদ। শত সমালোচনার পরও ফিফা ক্লাব বিশ্বকাপকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। মেটলাইফ স্টেডিয়ামে দর্শকদের জন্য ক্লাব বিশ্বকাপের ট্রফি উন্মোচনের দিন এই আসর নিয়ে রীতিমতো নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন কাফু। সেমিফাইনালের লাইন আপে ইউরোপিয়ানদের সঙ্গে সাউথ আমেরিকান ক্লাব থাকায় একটু বেশি খুশি সাবেক সেলেসাও ক্যাপ্টেন। চারদিকে সমালোচনার ঝড় এই এক আসন নিয়ে। ফিফা চারদিকে নানাভাবে এর বিজ্ঞাপন করতে ব্যস্ত থাকলেও মানুষের যেন বিন্দুমাত্র আগ্রহ নেই কোনো কিছুতেই। সারা বছর ফুল হাউস অ্যারেনাতে ক্লাব ফুটবল দেখে অভ্যস্ত সমর্থকদের কাছে এই শূন্য স্টেডিয়ামে প্রিয় দলের খেলা দেখা হয়ে উঠেছে বিরক্তির অপর নাম। কোচ, ফুটবলার, ম্যানেজমেন্ট কেউই খুশি নন এই টুর্নামেন্টের সময়সূচি নিয়ে। বিশ্বকাপের মাত্র এক বছর আগে গুরুত্বপূর্ণ ফুটবলাররা ইনজুরির সংখ্যায় পড়ে এমন কোনো কিছুতেই আগ্রহী ছিলেন না তারা। কিন্তু বাড়তি অর্থ আয়ের উৎস পেয়ে যেন পাগল পারা ফিফা। ফলাফল, যে কোনো মূল্যে বিরূপ আবহাওয়াতেও তারা টেনে নিয়ে এলো ক্লাব বিশ্বকাপ। গ্রুপ পর্ব, নকআউট, কোয়ার্টার শেষে টুর্নামেন্ট এখন সেমিফাইনালের লড়াইয়ে। ইতোমধ্যে জামাল মুসিয়ালাকে হারিয়ে 16 কলা পূর্ণ হয়েছে বায়ার্নের। ম্যাচের সঙ্গে নিজেদের সেরা ফুটবলারকেও হারিয়েছে তারা এই আসরে। তবে এত কিছুর পরও ফিফার এই আয়োজনকে ব্যর্থ নয়, বরং দারুণভাবে সফল বলে দাবি ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুর। মেটলাইফ স্টেডিয়ামে দর্শকদের জন্য ক্লাব বিশ্বকাপের ট্রফি উন্মোচনের দিন এই মন্তব্য করেছেন সেলেসাও কিংবদন্তি। এই টুর্নামেন্ট অবশ্যই স্পেশাল। সেমিফাইনালের লাইন আপটা দেখুন একবার। 3 ইউরোপিয়ান জায়ান্টের সঙ্গে এখানে ব্রাজিলের একটা ক্লাব খেলবে। স্বাভাবিক অবস্থায় কোন টুর্নামেন্টে এটা সম্ভব? ক্লাব বিশ্বকাপেই কেবলমাত্র জানা যায় কোন কন্টিনেন্টে কেমন প্রতিদ্বন্দ্বিতার টুর্নামেন্ট হয়। এরকম একটা আসর অপছন্দ করার কারণ কি? এটা ফিফার অসাধারণ একটা আইডিয়া। আমি চাইবো প্রতি 4 বছর পর পর এই আসরটা কন্টিনিউ হোক। কাফুর মতো এতটা উচ্ছ্বসিত না হলেও ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো নেতিবাচক কিছু দেখছেন না ইতালিয়ান সাবেক ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি। বরং যুক্তরাষ্ট্রের ফুটবল বিমুখ বিশাল দর্শক গোষ্ঠীকে আগামী বছরের মেগা ইভেন্টে অংশ নিতে অনুপ্রাণিত করবে এই আসর বিশ্বাস করেন তিনি। দেখুন, ফিফার এই উদ্যোগকে আমি খারাপ চোখে দেখছি না। আগামী বছর এখানে বিশ্বকাপ হবে, তার আগে এই আয়োজন দর্শকদের জন্য ভালো। তাদের ফুটবল দেখার প্রতি আগ্রহ বাড়বে।
পারবে। মানুষ ধীরে ধীরে স্টেডিয়ামে আসছে, এটাই আমার কাছে মুখ্য। সেমিফাইনালের আগে আপাতত 2 দিনের বিরতি চলছে ক্লাব বিশ্বকাপে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। অনূর্ধ্ব 18 এশিয়া কাপে প্রথমবার খেলতে নেমেই শেষ 4-এ পা রেখেছে বাংলাদেশ নারী হকি দল। চীনের ডাজুতে পুলের শেষ ম্যাচে হংকংকে 3-0 গোলে হারিয়েছে লাল সবুজ। ম্যাচের প্রথম কোয়ার্টারে 3টি পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি বাংলার মেয়েরা। দ্বিতীয় কোয়ার্টারেও প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে এসে গোলের দেখা পান করা আক্তার। 1-0-তে লিড নেয় লাল সবুজ। 42 মিনিটে ব্যবধান বাড়ান আইরিন রিয়া। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক সারিকা রিমন। 3 ম্যাচে 2 জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সেমির টিকিট কাটল বাংলাদেশ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের উপহার পাচ্ছেন আফিদা ঋতুপর্ণারা। নারী ফুটবল দলকে দেয়া হবে 50 লাখ টাকা অর্থ পুরস্কার, ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার। যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমি অবশ্যই চেষ্টা করব আমি ভালো করার, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার ক্যান্ডিতে অঘোষিত ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কায় গেলেন টি-20 দলের 4 ক্রিকেটার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।